জামায়াত ও এনসিপি নিজেরা ফাঁদে পড়েছে এমন একটি বিষয় আসছে উঠে। এই যে বিষয়টা মীমাংসিত হয়ে গেছে সেই বিষয়টা আপনি আদালতে নিচ্ছেন, কেন নিচ্ছেন তা আমি জানি না। এখন আমি বিজ্ঞ আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি অ্যাকশন হয়ে যাওয়ার পর আপনি তো ওটা আদালতে নিতে পারবেন না। আপনি গণভোটের জন্য হা ভোট দিতে কইলেন, আমরা জনগণ ভোট দিয়ে হা জয়যুক্ত করলাম, এখন আপনি নানান ফন্দে ফিকির করতেছেন। ইউনূস সরকারের উপদেষ্টা এই সরকারের মন্ত্রী আছেন একজন, ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী। আমি তো দেখি না কোনো ধরনের কোনো সংস্কার হয়েছে। সংস্কার তো আপনাকে দলিল দস্তাবেজ করে, মানে সিগনেচার স্বাক্ষর ইত্যাদি করে ঢাক ঢোল পিটিয়ে করতে হবে এমন কোনো কথা না। শাহাবুদ্দিন সাহেব আমাদের রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যমে তো অনেক কিছু হয়েছে। দর্শক, আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মঞ্জুর আলম পান্না, সিনিয়র সাংবাদিক আছেন। মঞ্জুর আলম পান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আবু রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আবু রাজ্জাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি প্রসঙ্গ জুলাই সনদ ও গণভোট। আবু রাজ্জাকি, যদি আপনি কি দেখছেন আসলে গণভোট, জুলাই বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল, এবং সেই সাথে জামায়াত ও এনসিপি নিজেরা ফাঁদে পড়েছে এমন একটি বিষয় আসছে উঠে, যে একই দিনে সংসদ হিসেবে শপথ, আবার সংবিধান সংস্কার পরিষদেও শপথ নিয়ে এটা জামায়াত এনসিপিকে ফাঁদে ফেলা হয়েছে কিনা, বা প্রধান নির্বাচন কমিশনের বিষয়ে কি জানতেন না, দুটো বিষয় যদি একটু জানতে চাই। আপনার ফাঁদের প্রশ্ন যদি নিয়ে আসেন, একটা রাজনৈতিক দল যখন 2/3 মেজরিটি পেয়ে যায় তখন কাউকে আর লাগে না তার জন্যে। তো না লাগলে কি হবে? না লাগলে ওরা সব উপযাজক থাকবে, তাতে তো দরকার নেই আমার কোনো কারণে। তা কোনো কারণে যদি দরকার না থাকে তাহলে 2/3 মেজরিটি যে পাইছে তারা যখন যেটা সিদ্ধান্ত নিবে সেটা তাদেরকে ছাড়াই জয়যুক্ত হয়ে যাবে। সুতরাং এটা একটা আলাদা বিষয়। কিন্তু যে বিষয়টার অবতারণা হইল এখানে, এই যে আজকের যে হাইকোর্টের রুল নিয়ে, আপনি বিষয়গুলো লক্ষ্য করেন। কি বিষয় নিয়ে গেছি? সংস্কার নিয়ে যখন ঐক্যমত্য কমিশন 8 মাস দৌড়াদৌড়ি করলো, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হইল। আমরা যদিও উল্টাভাবে বলে যে ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব কোনো সাবজেক্টই না। রাজনৈতিক দল যদি ঐক্যমত্যে আসতে পারতো, আমার ইউনূস সাহেবকে লাগে না যে আমরা ঐক্যমত্য হয়েছি, আপনি নির্বাচন দিয়ে চলে যান। রাজনৈতিক দল ঐক্যমত্য হইতে পারে নাই। এইভাবে 8টা মাস কিন্তু পার করছে। 8 মাস পার করার পর একটা পর্যায়ে আসলো গণভোটের প্রস্তাব। এই গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির থেকে আসছে, এবং গণভোটের প্রস্তাব আসার পর আবার জামাত অন্য দাবি করলো যে গণভোটটা আগে করবেন নির্বাচনের। বিএনপি বলল নির্বাচন এবং গণভোট একই দিনে। তাহলে দেখেন বিষয়টা কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে কিভাবে, ধাপে ধাপে কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে। এবং তারা কিন্তু রাজনৈতিক দল মানে সমস্ত জনগণের পক্ষে, বিভিন্ন রাজনৈতিক দলের, যার দল ছাড়া যে লোক তার ওপিনিয়ন তো আমি দিতেছি, পান্না ভাই দিতেছি, এটা হু কেয়ার্স। বাট আমি যদি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু ধাপে ধাপে এগুচ্ছে এটা নিয়ে। আসলো গণভোটে, তারপরে নির্বাচন কখন হবে, সেখানে বিএনপি প্রিভিলেজ পাইল কি, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। এগুলো কিন্তু মেনে আসা, তারা মেনে আসছে। এবং গণভোট যখন হইল, চলমান বা সামনে আসছে, ঠিক তখন কিন্তু আজকের প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান সাহেব, উনি কিন্তু বলছেন যে গণদানের শীষে যেভাবে ভোট দিবেন, গণভোটেতে হাতে সেভাবে ভোট দিবেন। তার মানে একসেপ্ট হয়ে আসতেছে, এবং গণভোট বিজয়ী হোক সেটা উনি চাচ্ছেন। চাইনি সেটা আমি জানি না, উনি বলছেন যেটা ওই আর কি আপনি ফরমাল কথাবার্তা ধরছেন। নো, আমি কেন, আমি যেটা শুনছি আপনি বাস্তবতার জায়গা থেকে বিশ্লেষণ করুন। আমি বাস্তবতা ফরমাল কথাবার্তা বলছেন। তারেক রহমান কি বলবে যে আমি নাতে হামানে নাতে দিতে পারছি? আসলে তারা কি চেয়েছিল সেটা আমার জানা দরকার। কেন বলবেন না? বাস্তবতার জায়গা আমি তো আই ক্যানট রিড দ্য মাইন্ড, আমি তো সাদা চোখে যেটা দেখি। উনি বলছেন যে হ্যাঁ, হাতে ভোট দিবেন, এবং হা জয়যুক্ত হয়েছে। এবং এই হা যখন জয়যুক্ত হয়ে গেল, তারপরে প্রশ্ন আসলো রাষ্ট্রপতি কোন আইনে, রাষ্ট্রপতি একটা আইন দিছে, যেই আইনের আলোকে এই দুইটা নির্বাচন হবে। সেই আইন দুইটাকে আজকে চ্যালেঞ্জ করছে। আচ্ছা আসেন, সেই আইন দুইটা যাই হোক, সবাই আমরা জানি আইন দুইটাকেই তো চ্যালেঞ্জ করছে যে সংবিধান বহির্ভূত উনি দিতে পারেন না। আমি কিন্তু এটা মেনে 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 জনগণ সবাই মেনে আসছি। মেনে আসার পর যখন ওই আইনের আলোকে নির্বাচনটা হয়ে গেল, গণভোটের হা জয়যুক্ত হয়ে গেল,
তখন কিন্তু ওই আইনটার আর কোনো কার্যকারিতা থাকে না। কেন থাকে না? ওই আইনটা করাই হয়েছিল শুধু এই দুইটা এই গণভোটটা করার জন্যে। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আমি একটা জিনিস করলাম যে এটা দিয়ে কি করব, এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, এটা একটা র মেটেরিয়ালস আনলাম বা কিছু একটা, যখন জিনিসটা বানানো হয়ে গেল তখন কিন্তু যে কারিগর বানাইলো সেই কারিগরের ফাংশন শেষ। তা যে আইনটা রাষ্ট্রপতি দিলেন সেই আইনের আলোকে কিন্তু গণভোট হয়ে গেল, এবং গণভোটের আলোকে দুইটা ওত নেওয়ার কথা, দুইটা ওত কিন্তু বিরোধী দলেরা নিছেন, বিএনপি নেন নাই। সেই আসপেক্টে আমি আলোচনায় যাচ্ছি না, কিন্তু যে আইনটার আলোকে যে ফলাফলটা হওয়ার কথা ফলটা হয়ে গেছে, এবং ওই আইনটা ছিল কিন্তু ওইটুক পর্যন্তই। ওই আইনটা তো এরপরে আর দরকার নাই আমার। তাই যে আইনের আলোকে ফলাফল হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, সেই আইনটা এখন এমনি অকার্যকর। কারণ ওই আইন আপনি প্রয়োগ করবেন কোথায়? ওই আইনের তো দরকার নাই। এটা তো আদালত দিয়ে বাদ দেওয়ার দরকার নাই, ওটা তো এমনিই বাতিল হয়ে গেছে। কারণ ওটার তো পারপাস ছিল একটাই, গণভোট করা। সুতরাং এই যে আদালতে যারা নিছে তারা কেন নিছে আমি জানি না, কারণ ওই আইনটার কোনো ফাংশন নাই। এখন ওই আইন বাতিল করে দিল, তাতে কি হবে? ওই আইনের আলোকে তো ফলটা হয়ে গেছে। যেমন ধরুন, উনি তো সাংবাদিক, রিপোর্ট করে, যেমন একটা আইন আজকে আছে, সেই আইনে এই অপরাধ করলে 3 বছরের জেল হবে। একটা লোকের 3 বছরের জেল হয়ে গেছে, 2-3 বছর পর ওই আইনটা আবার বাতিল করে নতুন আইন বানায়, এরকম বানায় না? তা বানাইলে ওই যে আগে যে দণ্ড হয়েছে যে আইনটা, ওই আইনটা তো বাতিল করলাম, তার দণ্ড তো মৌকুফ হবে না। এটা তো আইনের ফসল। সুতরাং এই আইনের ফসল আমরা ঘরে তুলে ফেলছি। এই আইনের ফাংশন এমনি আর নাই, এই আইনটার আর কোনো কার্যকারিতা নাই। সুতরাং এই আদালতে গেছে কেন? এই আইনটা বাতিল করে দিলে কি হবে? এই আইনটা তো এমনি অকার্যকর। এটা তো আমি তো সেকেন্ড গণভোট করবো না, 2 জুলাই সনদ করবো না, শুধুমাত্র এই জুলাই সনদ এবং এই গণভোটের জন্য আইনটা বানাইছিল এবং তার ফসল ঘরে নিয়ে নিছি। কোন আইনটা স্পেসিফিক্যালি আপনি কোনটা কথা বলছেন? এই যে 2টা অধ্যাদেশ যে আইনগুলা বাতিল করো, রাষ্ট্রপতি আইনকে চ্যালেঞ্জ করছে, যেটা এই যে গণভোট এবং জুলাই সনদের, তা সেই আইনের আলোকে তো আমার গণভোট হয়ে গেছে, এখন সংস্কার করা বাকি। সুতরাং ওই আইন এখন অকার্যকর। এমন তো না যে আমার গণভোট পেন্ডিং হয়ে গেছে। সুতরাং এই যে বিষয়টা মীমাংসিত হয়ে গেছে সেই বিষয়টা আপনি আদালতে নিচ্ছেন, কেন নিচ্ছেন তা আমি জানি না। এখন আমি বিজ্ঞ আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা আদালতে নিলেন, যেদিন এই আইনটা হইল তারপরে কেন আদালতে গেলেন না? এখন গেলেন কেন? যেই আইনটার কার্যকারিতা শেষ, যেই আইনটার ফলে আমরা যে জিনিসটা নেওয়ার কথা সেটা নিয়ে নিছি, সুতরাং এখন ওই আইন বাতিল হয়ে গেলে আমার কি আসা যায়? কি আসা যায় বলেন না? তো সুতরাং আপনি এখন আদালতে যাচ্ছেন কেন? এখন আদালত যদি বলে ওই আইনগুলো অবৈধ ছিল, তাতে কি হবে? গণভোট যে হায় জজ যুক্ত হয়েছে সেটা অবৈধ হবে কিভাবে? ওই আইনটা তো অকার্যকর আইন আপনি নিয়ে যাচ্ছেন কেন? ওই আইনটা তো অ্যাক্টিভ না। ওই আইনটা নিয়ে যেতে পারতেন তখন, গণভোট হওয়ার আগে, তখন আইনটা ছিল জীবিত, এখন আইনটা হলো মৃত। সুতরাং এটা হলো আপনি একটা ইস্যু বানাইতেছেন। কেন? এখন এটা কারা নিছে? যারা যেই নেক না কেন, এটা সবকিছু ওই যে উনি বললো, পান্না ভাই বললো যে আপনি উপর দিয়ে হা বলছে, ভিতরটা বুঝতে হবে। তাহলে এখন এই আইন এইটাতে আদালতে কারা নিছে? তারাই নিছে যারা ইন্টারেস্টেড না, হতে পারে গণভোটের আলোকে সংস্কারের জন্য ইন্টারেস্টেড না। কিন্তু আপনি সেখান থেকে মুক্তি পাবেন না। এই কারণে পাবেন না, ওই আইনটা অকার্যকর হয়ে গেছে। আইনটার যে অ্যাকশন, সেই অ্যাকশনটা হয়ে গেছে। যেমন ধরেন আপনি এই কি বলে তুলা দিয়ে সুতো বানাচ্ছেন, ওই কম্পোজিট টেক্সটাইল আছে না, সুতা বেরোয় বা স্পিনিং মিল, তা তুলা যতটুকু সুতো হয়ে বেরোয় গেছে, ঠিক আছে, সেইটা তো সুতো হয়ে গেছে, ওইটা তো আপনি আর ফেরত আনতে পারবেন না। সুতরাং এরপরে আপনার ওই তুলা কাজে লাগান কি না লাগান, ওই তুলা শেষ। তো এই আইনটা কিন্তু যে কারণে করা হয়েছিল সেটা কিন্তু করা হয়ে গেছে। আর একটা প্রশ্ন, যদি গণভোট অবৈধ হয় তাহলে নির্বাচনটা কি হবে? গণভোট অবৈধ প্রশ্নই তো ওঠে না। আপনি তো আইন যদি হয়তো বলছেন এখন এটা হলো আপনি যদি আদালতে নিলেন, যেমন এই যে রুলটা আনছে, রুল আনলে কি করবেন? এখন আপনি বলতে পারেন পার্লামেন্টে এটা বিচারাধীন হয়েছে, এটা নিয়ে আমরা কথা বলবো কিভাবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলতে পারবেন। কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি, এটা আদালত এন্টারটেইন করুক আর যাই করুক না কেন, যে আইনটারে চ্যালেঞ্জ করছেন আপনি, সেই আইনটা দিয়ে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা আমরা নিয়ে নিছি। সেই প্রোডাক্টটা যখন নিয়ে নিছি, ওই আইনটা আর অকার্যকর। কারণ যেটা আপনি একটা পার্টিকুলার জিনিস পাওয়ার জন্য একটা আইন করলেন, সেটা পেয়ে গেছেন, এখন এই আইনটা অকার্যকর। এখন আসেন আদালতে গেলে, এখন যে এই যে গেছে, এটা যদি আমরা মনে করি আজকে এমন কিছু হয়, তাহলে কিন্তু আমরা অতীতে যেটা দেখছিলাম যে জনগণের যে মত, জনগণের রায়ের ভিত্তিতে যে জিনিসটা হয়, সেটা আপনি আদালতে নিতে পারবেন না। কারণ ওই যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করলো শেখ হাসিনা আদালতে নিয়ে,
ওটাও পারেন নাই, কিন্তু এন্টারটেইন করার পরিণতি হইল আমরা দেখতেছি। সেটার পরিণতি একটা সরকার স্বৈরাচার হয় এবং একজন প্রধান বিচারপতি জেলে থাকেন। পাশাপাশি আপনি যদি এইদিকে আসেন, সংসদটা কিরকম? কালকে যদি আদালত বইলে দেয় যে ওই আইনটা অবৈধ, গণভোটটা অবৈধ, ফর এক্সাম্পল, তর্কের খাতিরে বলতেছি, কিন্তু সংসদ যদি বলে না আমরা গণভোটের আলোকে সংস্কার করব, আদালতের কিছুই করার নাই। আবার যদি আদালত বলে দিল যে এই তোমরা গণভোট মানো, হ্যাঁ, সংসদ মানবে না, তাতেও কিছু করার নাই, কেননা সংসদ সার্বভৌম, সংসদের। কিন্তু এই যে গণভোট যেটা আসছে সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, এটা জনরায়। এবং জনরায়তে আপনারা যারা বিজয়ী হয়েছেন তাদেরই প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি এটাকে ভোট জয়যুক্ত করার জন্যে। সুতরাং এটা আপনি এই আর মাঠে নিতে পারবেন না। এবং এই রাজনৈতিক বিষয়টা আদালত এন্টারটেইন করছে, আদালতকে আমি চ্যালেঞ্জ করি না, কিন্তু আদালত এটা এন্টারটেইন না করে পার্লামেন্টের উপরে ছেড়ে দিলে পারতো। তারপরে যেহেতু আদালতে গেছে, এতে বোঝা যায় যে আদালত যদি ফাইনালি এমন কিছু করে যে গণভোট বাতিল বা ওই আইনটা অবৈধ হয়েছে, তাহলে ধরে নেওয়া হবে যে যারা আজকে আদালতে নিছেন তারা চিন্তা করছেন যে আমরা রায়ের নির্বাচনের পরে যাব, তখন আমাদের ইনফ্লুয়েন্স থাকবে। তা না হলে আপনি যৌক্তিকভাবে গেলে আগেই যাওয়ার কথা ছিল, ওই আইনটার অ্যাকশন হওয়ার আগে। আপনি অ্যাকশন হয়ে যাওয়ার পর আপনি তো ওটা আদালতে নিতে পারবেন না, এক, এবং এটা এই আইনটা অকার্যকর হয়ে গেছে। এমনি আরো বিষয়গুলো আলোচনা করবো আমরা। বিপক্ষে রিটের বিপক্ষের আইনজীবীরা যেটা বলেছেন, তারা বলছেন গণভোট অধ্যাদেশ অসাংবিধানিক হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। এটা একটা প্রশ্ন, আপনি এটা বিপদে কি বলবেন? আর যেটা রাজ্জাকি ভাই বলেছেন, এই আইনটি, যে আইনটির মাধ্যমে ফল চলে এসেছে, এখন সেই আইনটি অকার্যকর হয়ে পড়েছে। জানুন, শুনুন, রিটের বিরোধিতা যারা করেছেন যে আইনজীবীরা, তারা তাদের মতো করে বলেছেন তাহলে এই নির্বাচন সংবিধান অনুযায়ী হয়ে আছে, গণভোটের কথা কোনো সংবিধানে নেই। মানে এই নির্বাচন সংবিধান অনুযায়ী? অবশ্যই। আমি রাজ্জাকি ভাই যে কথাটা বলেছেন, আমি বিনয়ের সঙ্গে তার কথার একটু দ্বিমত পোষণ করে আমি আমার যুক্তিটা বলছি। প্রথম কথা হচ্ছে যে রাজ্জাকি ভাই বলছেন যে গণভোট তো হয়ে গেছে, এখন এটা নিয়ে আর কোনো কথা কেন, এটা জনরায়। যদি তাই আসে তাহলে 2014, 2018, 2024 নির্বাচন নিয়ে কোনো কথা বলা যাবে না, ওটা তো জনরায়। এখন হায়ের পক্ষে তারেক রহমান বলেছেন, আজকে প্রধানমন্ত্রী তিনি যখন বিএনপি চেয়ারপারসন ছিলেন শুধুমাত্র, তিনি হায়ের পক্ষে ভোট কিভাবে দিতে বলেছেন সেটা আমরা জানি। অনলি দুইবার বলেছেন, একবার বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একবার বলেছেন তারেক রহমান সাহেব, হ্যাঁ, আপনারা হাতে ভোট দিন। কেন? যদি কথা বলা না বলে, তখন ওই জামাত যেই রবটা তুলেছিল যে বিএনপি তো সংস্কার চায় না, যাতে এই কথা বলতে না পারে। যদি সত্যি সত্যি তারা চাইতো, তারা তো দিনে রাতে 24 ঘন্টা প্রত্যেক আসনে যারা প্রতিনিধিত্ব করেছেন, তাদের কথা তো শুনেছে জনগণ। কারা শুনেছে? ভোট দিয়েছে। আপনি কি করে বুঝলেন? 240%, 244% কোনো কেন্দ্রে পড়েছে, 150%, 160% ভোট পড়েছে। এগুলো কি গণভোট? এগুলো কিসের ভোট? তাহলে এই ভোট যদি বিতর্কিত হয়, 2018 নির্বাচন, 2024 নির্বাচন যদি বিতর্কিত হয়, তাহলে এটাও বিতর্কিত। যদি এটাকে আপনার বৈধ দিতে হয়, তাহলে 2024, 2018, 2014 নির্বাচনকেও বৈধ দিতে হবে। তাহলে ওইটা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। একই তো কথা, ভোট তো হয়েছে সংবিধান অনুযায়ী। তো আইনটার কথা হইতেছে না, আমি আইনটা যেটা বানাইছে রাষ্ট্রপতি দিচ্ছে, ঠিক আছে, আমি সেই আইনটার পরিপ্রেক্ষিতে গণভোট হয়ে গেছে। রাজ্জাকি ভাই, ওই আইনটা আর কার্যকর না, সেটা বলছি। আমি আপনার চেয়ে খুব কম জানি আইন। না, আমি বলি, আবার এটা সত্য কথা যে এই মুহূর্তে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ যদি কয়েকজনের নাম ধরা হয়, এক নম্বরে আপনি কার নাম বলবেন বলেন তো? যেমন আপনি বলুন, কার নামটা মনে পড়লো? শাহদিন মালিকের নাম। এই মুহূর্তে যারা জীবিত আছেন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে, এক নম্বরে ডক্টর শাহদিন মালিকের নাম। এটা আপনার সামনে একাডেমিক আলোচনা করি, এটা ভিত্তিটা কি যে তারে আমরা এক নম্বর ধরতে হবে? না, আচ্ছা, এটা কোনো বিষয় আমি বলি, কোন বিষয় ভাই 2, 2, 4 দিয়ে অঙ্ক মিলিয়ে প্রতিষ্ঠা করা হয় না। কোন বিষয় অটোমেটিক্যালি সমাজে প্রতিষ্ঠা পেয়ে যায়। এটা এক জিনিস। আপনি শুনেন, নেম এন্ড ফেম হইলি, যখন ডক্টর জহির বেঁচে ছিলেন, তখন আমরা ডক্টর জহিরকে ধরতাম। ডক্টর জহিরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর ওনার ব্যাকগ্রাউন্ড এক না। উনি কিন্তু রাশিয়াতে লেখাপড়া করছে, এটা তো জানেন। আমি ওটা নিয়ে লেখাপড়া করছেন রাশিয়াতে, ল করছেন রাশিয়াতে। রাশিয়ার যে ল, ঠিক আছে, রাশিয়ার যে লটা কমিউনিজম বেসড, আর আমাদের যে ল ব্রিটিশ ল, দুইটার মেন্টালিটি আলাদা। সুতরাং আপনি যখনই ওই আলোকে কথা বলুন, তখন আপনার ভিতরে একটা একতরফা গণতন্ত্র বিরোধী টাইপের কথা আসবে। আচ্ছা, সেটা আপনি বলতে পারেন, কিন্তু
অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য ডক্টর শাহদিন মালিক। এটা রাজ্জাকি ভাই নাই গ্রহণ করতে পারেন, এটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু আমি মনে হয় ভুল না যে বাংলাদেশের গণমানুষ সংবিধান বিশেষজ্ঞ এই শব্দ দুটো উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে যার নাম ভেসে ওঠে সেটি ডক্টর শাহদিন মালিক। তিনি বলছেন যে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে কোনো মানে সংবিধানের কোনো অংশ বাতিল হয়ে যায় না অথবা কোনো বিষয় আইনে পরিণত হয়ে যায় না, সেটি সংবিধানের মানে পার্লামেন্ট আলোচনার মাধ্যমে সেটা আইনে পরিণত হতে পারে। এই যে গণভোটের বিষয়, যে গণভোট যেভাবে অনুষ্ঠিত হলো, এইভাবে অনুষ্ঠান করার বিষয় কখনোই সংবিধানে নেই, কোথাও নেই, চ্যালেঞ্জ করছি। দ্বিতীয়ত হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান সংস্কার পরিষদ সংবিধানের কোথায় আছে? আপনি বারবার জুলাই সনদ বলছেন তো। আচ্ছা, এই কথা বলতে গেলে বিরোধী পক্ষ যারা এই জুলাই সনদকে সাপোর্ট করছেন, যারা ডক্টর ইউনূসের সব টপ টু বটম সব কিছু সাপোর্ট করছেন, যেটা ডক্ট্রিন অফ নেসেসিটি জায়গা থেকে হয়েছিল, ডক্ট্রিন অফ নেসেসিটি জায়গা থেকে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তার মানে এই না যে এই সরকার যা করবে সব ডক্ট্রিন অফ নেসেসিটি, কোনো প্রয়োজন ছিল না। এগুলো গায়ের জোর দিয়ে জামাত, এনসিপি এরা জোর করে ঠেসে ঠুসে আদায় করে নেওয়ার চেষ্টা করেছে। বিএনপি কোনো কোনো বিষয়ে সায় দিয়েছে। নির্বাচনটি এটা বাস্তবতা, এটা বাস্তবতা। বিএনপি অনেক কিছুতে ছাড় দিয়েছে না, কখনো বাঘ হয়ে উঠেছে, কখনো মিউ মিউ করেছে। হ্যাঁ, কেন করেছে? বাঘ হয়ে গর্জন করেছে নির্বাচন দিতে হবে, আবার মিউ মিউ করেছে যখন দেখছে যে না উল্টা পাল্টা করছে, আচ্ছা কিছু ছাড় দিই দিয়েছে। তখন আবার কখনো কখনো বলেছে ডক্টর ইউনূস স্বৈরাচারী মনোভাব পোষণ করছেন, কখনো বলেছেন ডক্টর ইউনূসকে কেউ কেউ পরিচালিত করছেন, আবার পরের দিনই আবার বলছেন ডক্টর ইউনূস যা করছেন সব দেশের কল্যাণই করছেন। অর্থাৎ বিএনপি যেভাবে হোক, ছলে বলে কৌশলে হোক আর মানুষের চাহিদা অনুযায়ী হোক, তারা নির্বাচনটি আদায় করতে চেয়েছে এবং 18 মাস পর হলেও নির্বাচনটি আদায় হয়েছে। এই যে গণভোট, আচ্ছা আপনি বলেন তো, আপনি আমাকে তো যুক্তি দিতে পারলেন না, দেখি পারে কিনা রাজ্জাকি ভাই। একটা কোনটা ভাই? পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে সমাজে একটা ব্যাপক পরিবর্তনে আসা ছিল। সমস্যা বলেন, মব ক্রিয়েট করে বিচারপতিদের অপসারণ করা হলো, এটা সংস্কার? মব করে বঙ্গভবন ঘেরাও করা হবে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য, এটি সংস্কারের অংশ? মব করে সংবিধান ছুঁড়ে ফেলা হবে, এটি সংস্কারের অংশ? তার মানে কি সরকার তো, মানে ডক্টর ইউনূস সরকার তো সংস্কারের ধারে কাছে ছিল না। এগুলো সব নাটকের অংশ হিসেবে সমস্যাগুলো আনা হয়েছে টাইম পাস করার জন্য। আমি আপনাকে আরো বলি, এই নির্বাচন আরো প্রলম্বিত হতো। সরকারের মধ্যে 3 থেকে 4 জন পদত্যাগের জন্য রেডি ছিল যদি সর্বশেষ এপ্রিলের মধ্যে নির্বাচন না হয়। আপনি যদি বলেন কে বলেছে আপনাকে এই কথাটা, আমি বলতে পারবো, কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিলে বলতে পারবো। তবে একজন সাংবাদিক হিসেবে সম্ভবত বিষয়টি ডিসক্লোজ করা ঠিক না, বিলম্ব করতে চেয়েছিল অবশ্যই আরো অনেক ইচ্ছে। আচ্ছা আপনি বোঝেন না এই কথা তো অনর্গল বলছি, আমরা তো কনফিউশন এর মধ্যে ছিলাম। আপনি নিজে বলেছেন হ্যাঁ, নির্বাচন হবে কিনা। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, নির্বাচনের আগের দিন পর্যন্ত আপনি নিজে কোন অবস্থায় ছিলেন? আপনি নিশ্চিত ছিলেন নির্বাচন হবে? জনাব প্লিজ আপনি বুকে হাত দিয়ে বলুন। না, আমি নিশ্চিত ছিলাম হবে। ও নিশ্চিত ছিলেন? নির্বাচনের নির্বাচনের 24 ঘন্টা আগে আপনি নিশ্চিত ছিলেন? 48 ঘন্টা আগে আপনি নিশ্চিত ছিলেন না? পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষ একটা জাতীয় নির্বাচনে আগ মুহূর্ত পর্যন্ত কনফিউশনের মধ্যে থাকে? কেন থাকে? সন্দেহ, অবিশ্বাস, সংশয়ের কারণেই তো এই সরকার টিকে থাকার চেষ্টা করছিল, এই জন্যই তো। রাজ্জাকি ভাই বললেন তারেক রহমান সাহেব হায়ের পক্ষে ভোট দিতে বলেছেন, আমি শুনেছি তাই আমি ধরে নেব। তাহলে তো আমি বলবো যে ধর্ম উপদেষ্টা বলেছিলেন আওয়ামী লীগ 4.5 বছরের মেয়াদ ছিল, পরবর্তী মেয়াদ আমরা পালন করব। তাহলে উনি নিশ্চয় কথা বলেননি। তাহলে ইউনূস সরকার থাকার ইচ্ছা ছিল কিনা? ডক্টর ইউনূসও নিজের মুখ থেকে বলেছেন আমাকে তো মানুষ 5 বছর চায়। তাহলে আমি কি বলবো, এটা বলার জন্য বলেনি, আমি যা শুনছি তাই বিশ্বাস করতে হবে। তাহলে তিনি 5 বছর থাকতে চেয়েছিলেন। আমাদের মতন কিছু মানে কতিপয় মানুষ বারংবার সন্দেহ, সংশয় প্রকাশ করার কারণে তাদের উপর চাপ সৃষ্টি হয়েছে। বিএনপির মতন রাজনৈতিক দলগুলো বারবার চাপ সৃষ্টি করেছে বিধায় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। আমরা কি পান্না ভাই এটা ধরে নিব যে রাজনৈতিক নেতারা যা মুখে বলেন তাতে আমরা বিশ্বাস করব না? শুনুন, রাজনীতি একটা খেলা এবং অবশ্যই কৌশলের অংশ।
মানে কৌশল অংশ আমাদের তো। বক্তব্যগুলো সব তা আপনি কৌশল এই যে এনসিপি যে গলা বাজিয়ে আসছে, জামাত যে গলা বাজিয়ে আসছে, আমরা সংস্কার চাই, তাদের সংস্কার নমুনা দেখেছেন না? তাহলে আপনি কি বলবেন? আপনি কেন আমি তা যা বলবো সব বিশ্বাস করবো? ধন্যবাদ। আমি আবেনা রাজ্জাকির কাছে যদিও সময় দিব, অসুবিধা নেই। উনি পান্না ভাই অনেকগুলো অভিযোগ নিয়ে এসছে। যদি নির্বাচন, না, পান্না ভাইয়ের কথা যেটা মনে হয়, আমি একটু বলে দিই, আপনি বলতে সোজা যাবে। যিনি বলেছেন নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে, কিন্তু গণভোটের মতো বিষয়টা সংবিধানে নেই, তারপরও এই সরকার গণভোটের আয়োজন করেছে। বিষয় ধন্যবাদ। এখানে প্রথম কথা হলো যে পান্না ভাই যখন সংবিধানের কথা আনলো, সংবিধান মোতাবেক নির্বাচন হইল, কোন সংবিধান মোতাবেক নির্বাচন হইল? 18 মাস পরে। যে সংবিধানটা আমাদের আছে সেটাই বলা আছে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদ ভেঙে গেলে, সংসদ যদি ভেঙে যায়, আমি তো ব্যাখ্যা দিলাম ভাই, তারা প্রলোভিত করতে চেয়েছিল, আমাদের চাপের মুখে পরে দিতে বাধ্য হয়েছে। আপনি আমার এই সংবিধানের কথা বলতে হবে, এই সংবিধানে আছে কিনা। এই সংবিধানে বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন, আর কোনো সুযোগ নাই। তারপর যদি ন্যাচারাল প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে, প্রাকৃতিক কোনো দুর্যোগ আমাদের হয় নাই, তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেই 90 দিন পার হয়ে যাওয়ার সরি, আমি 10 সেকেন্ড আপনার কথার মধ্যে ইন্টারফিয়ার করবো। সরি, মানে এই উত্তরটা না দিলেই হচ্ছে না। এখন তারা তো নির্বাচন দিতে চাইছিল না, তাই বলে কোনোদিন নির্বাচন হবে না? আমি বলি, এখন কোনোদিন যদি নির্বাচন হয়, সেই সংবিধানের বাইরে চলে যাবে? বলেন, আপনার কথাই ঠিক যে 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। রাখেন, আমার কথা ঠিক তো, বাকিটা আমি বলতেছি। এই সরকার ফ্রম ডে ওয়ান, ইউনূস সরকার বলছে অল্প সংখ্যক ডিসেম্বর 2025-এ নির্বাচন দিব, আর বেশি যদি হয় তাহলে জুন 26-এর মধ্যে নির্বাচন দিব। উনি কি তার কথার বরখেলাপ করছেন? অবশ্যই করেছে। কোথায়? অবশ্যই করেছে। উনি তো কি সমস্যা করেছে? ছোট সমস্যা কোথায় করেছে, বড় সমস্যা কোথায় করেছে? কথা সেটা না তো, উনি তো জুন 26-এর মধ্যে চলে গেছেন। আর আমি টাইম টু টাইম বলে আসছি নির্বাচন হোক কি না হোক উনি চলে না, যাবেন। কিন্তু সংস্কারটা কোথায় হলো? সংস্কার তো হচ্ছে, সংস্কারটাই তো আমরা গণভোটে আনলাম। করেনি কেন সে? তাহলে সে ছোট সমস্যা বড় সমস্যা কেন? সে তো শব্দ ঐক্যমত্য হয় নাই বলে তো গণভোটে গেছে। এগুলো তো মানুষের উপর ব্লেম করা। না 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 না, এটা কোনো কথা না। রাজনৈতিক দল ঐক্যমত্য হইলে আমার তার লাগে নাকি? এটা বি প্র্যাকটিক্যাল। সুতরাং সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধানে বলা নাই যে 90 দিন পার হওয়ার পর আপনার যখন মন চায় তখন করবেন। এটা ইউনূস, আমি বলছি আমার কথা মতো হবে, কারণ সে অন্তর্বর্তীকালীন সরকার, সে সাংবিধানিক সরকার না। তাকে রাষ্ট্রপতি ডাইরেকশন দিয়ে, একটা ওপিনিয়ন দিয়ে তাকে বসাইছে। বসানোর পরে সে যা করছে সব সে মনে করছে ডক্ট্রিন অফ নেসেসিটি, এই অনুযায়ী আমার এটা করা দরকার। এবং সে বলছে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন, এটা ফাইনাল, কেউ চেঞ্জ করতে পারেন নাই। আপনারা ছিলেন না রাজনীতিবিদরা দেশে? তাকে সরাইতে পারলেন না কেন? হু আর ইউ? আপনি 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন, তাকে কেউ স্পর্শ করতে পারে নাই। সবাই সন্ধিয়ান ছিল, যা যা বলে সব মেনে যায়, যা যা বলে সব মেনে যায়, নির্বাচনটা দরকার। এটা তো রাজনৈতিক অ্যাটিটিউড হতে পারে না। পান্না ভাই যে বলল তারেক রহমান সাহেব বলছে হাতে ভোট দিতে, তাহলে কি জনগণ তার উপরে আস্থা রেখে ভোট দেয় নাই? নাকি সে উপরে জনগণ হায়ার তো ভোটই দেয়নি কেন? আমরা তো রেজাল্ট দেখব। সেই আর কি। আপনি যদি গণভোটের, আমরা তো 2014 না না না, আপনি যদি গণভোটের রেজাল্টটাকে এইভাবে বলেন, তাহলে আপনি ইলেকশনের রেজাল্টটাকে কি বলবেন? আমরা তো রেজাল্টটাকে মেনে ওটা নিচ্ছি। তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। আমি কেমনে বলবো? সব তো ভোটই মানুষ হয়েছে। তো হা না ভোট বোঝেই না ভাই। মানুষ তো বাঙালি জাতীয়তাবাদ বোঝে না, মানুষ তো সংবিধান বোঝে না, মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না। 18 বছরের একটা ছেলে, আপনার বাচ্চারা আপনি কলেজে নিয়ে যান, নিয়ে আসেন, ও কি জানে কাকে ভোট দিলে কোন আইনটা কি পাস করতে পারবে? এটা ফাইজলামি। 18 বছরের বাচ্চা, প্রত্যেকের ঘরে 18 বছরের বাচ্চা আছে, তার ছেলে আর মেয়ে, তাদেরকে আমরা কলেজে নিয়ে যাই, কলেজের থেকে নিয়ে আসি। সে কি জানে কার নাম কি, কারে ভোট দিলে কোন আইনটা পাস করবে? আমরা ওই বিতর্কে যখন যাই, কিছুই না। জনগণ হইল একটা খেলার পুতুল, আর রাজনীতিবিদরা কিছুই না। রাজনীতিদের বক্তব্য কি জানেন? রাজনীতিবিদ মানে কি জানেন? বাংলাদেশের কথা বলবো, অন্য দেশের কথা না। কারণ পৃথিবীতে রাজনীতিবিদ পেশা এরকম এই সাবকন্টিনেন্ট ছাড়া উন্নত বিশ্বে কোথাও রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ, এই বক্তব্য নাই। আর এখানে রাজনীতিবিদ মানে হচ্ছে কি, তোমার দায়িত্ব আমি নিব। কেন? আপনার কে কইছে? রাজনীতিবিদ মানে আমি তোমার দায়িত্ব নিব। কি? আমাকে ভোট দাও, আমরা দেশ চালাবো, তোমাদের দায়িত্ব নিব। এটা কোথায় পাইছেন আপনি? করেন আপনার রাজনীতি? সেজন্য বললাম সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, এবং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, বহুবার বলছি। সুতরাং ইউনূস সাহেব কোন সংবিধানে চলছেন? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। এটাকে বুঝতে না পারা, এটাকে এড়াই যেতে না পারাটার ব্যর্থতা ইউনূস সাহেবের। কেন? ইউনূস সাহেব তো ওই ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, কি আছে তার? আমরা রাজনীতিবিদরা কি করছি? আমরা এইটা করছি, সেইটা করছি, আমরা কি পারছি এটা করতে? আমরা তার কথা বেরিয়ে যেতে পারি নাই। ফেব্রুয়ারি মেনে নিতে হয়েছে,
আর তারা ভয় পাইছে যদি এটা মেনে না নেই, যদি আবার উল্টাপাল্টা করে দেয়, আবার যদি নির্বাচন পিছায়, এই আতঙ্ক কেন? এই আতঙ্কটা কেন? এই আতঙ্কটা কেন? এটার মানে হচ্ছে যে ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এক। 2 নম্বর, ইউ আর নট লয়াল টু ইউর ওন ওয়ার্ডস। এই যে আপনি আপনার নিজের কথার আপনি দাম দিচ্ছেন না। আপনি গণভোটের জন্য হা ভোট দিতে কইলেন, আমরা জনগণ ভোট দিয়ে হা জয়যুক্ত করলাম, এখন আপনি নানান ফন্দে ফিকির করতেছেন। কারণটা কি? কি কারণে? আমি যেহেতু সংবিধানের বাইরে, সুতরাং ডাবল ওথ হবে। প্রেসিডেন্টের যে আইনটা করছে সেই আপনি এখন বাতিল করলে ওর আলোকে গণভোট হয়ে গেছে। ও তো নিয়ে নিছে, বিএনপি নেয় নাই, অন্যরা তো নিছে, তা আপনি নেন নাই, কেন নেন নাই? সেটা তো আপনার ব্যাপার। আর ওই আইনটা অকার্যকর হয়ে গেছে যেহেতু ওই আইনের ফসল উঠে গেছে। সুতরাং সেই কারণে আমি বলতেছি, আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, আমরা যে সরকারে এত কথা বলি, এই সরকার অনেক কিছু, আপনি দেখেন তো ইউনূস সরকারের উপদেষ্টা এই সরকারের মন্ত্রী আছে না একজন, ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী আছে না? তারপর কি আছে, বিএনপি এবং 3 বাহিনীর রাষ্ট্রপতিকে শেল্টার দিচ্ছে, রাষ্ট্রপতি তার নিজের ইন্টারভিউতে বলছে। যদি তাই হয় তাহলে আপনি এই সমস্ত অধ্যাদেশে সই করলেন কেন? না দিলে কি তো, আপনি তো সরানো যায় নাই, অস্ত্রের মুখে দিচ্ছে। কোন অস্ত্রটা ধরলো কি? তার শেল্টারই তো দিছে বিএনপি আর আর্মি, এটা সে 3 বাহিনী, এটা উনি তার ইন্টারভিউতে বলছেন। 3 নম্বর, উনি একটা কথা বলছেন কি, আমি আমার সংবিধান রক্ষা করার জন্য জীবন দিয়ে দিব। আদৌ কি উনি জীবন দিছেন? ওনার যে গণভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরাই ফেললো, সংবিধানের চাইরের ক মোতাবেক রাষ্ট্র সমস্ত জায়গায় সরকারি আধা সরকারি সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি ঝুলন্ত থাকতে হবে, তো উনি কি সেই ছবিটা রাখছে? কই, উনি নিজেই তো বঙ্গভবনে বসে সংবিধান ভায়োলেট করতেছেন। খালি সংবিধানের দোহাই দেন, এই এক সংবিধানের দোহাই দিয়েই কিন্তু হাসিনা স্বৈরাচার হয়েছে। জি, আমি একটু যেতে চাই, আমার কাছে খুবই কম সময়, 2 মিনিট সময় পাবে মঞ্জুরুল আলম পান্না, আর 2 মিনিট সময় পাবেন আমাদের। প্রশ্ন করবেন নাকি? আমি একটু বলতে চান আর নতুন প্রশ্ন যাব কিনা যদি? আচ্ছা, আমার নতুন প্রশ্ন গিয়ে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। বিষয় হচ্ছে কি, এই বিতর্কগুলো চলতেই থাকবে জয়নুল, এটাই যার মতো করে ব্যাখ্যা করা হবে। রাজ্জাক ভাই বললেন যে হু ইজ ডক্টর ইউনূস, তিনি যা বলেছেন তাই করেছেন। আমার কথা হচ্ছে তাই, হু ইজ ডক্টর ইউনূস? হ্যাঁ, সেটাই তো। আর কি এমন ক্ষমতা, ওই ক্ষমতা কি ছিল? রাজ্জাক ভাই নিজেই, রাজ্জাক ভাই প্লিজ অ্যানসার দেন, ডক্টর ইউনূস কে? পারেন না আমরা পারিনি, কেন পারিনি? এর পিছনে কারা ছিল? কোন শক্তি ছিল? আরে বলেন, কোন শক্তি ছিল? বলতে সমস্যা কি? আমেরিকা ছিল, ছিল পাকিস্তান, যদি আমি কিন্তু তুরস্ক ছিল। আমি বলি, আমি জীবন এই টকশোতে এসে আপনারা জিজ্ঞেস করেন, আমি যেটা দেখি না ওইটা বলি না। আচ্ছা, আমেরিকা তার পিছনে, তাহলে এর আগে শেখ হাসিনার পিছনে কে ছিল? আমাকে বলুন, শেখ হাসিনার পিছনে কে ছিল? শেখ হাসিনা তো বিশাল একটা রাজনৈতিক দলের নেত্রী। হ্যাঁ, এই যে এত লোক মারলো, 6 কোটি মানুষ, না এত লোক যে আয়নাঘর বানাইলো, বিনা বিচারে হত্যা করলো, ক্রস ফায়ার দিল, সেনা অফিসার হত্যা হইলো, সে করছে কিনা সেটা অমন্ত্র প্রশ্ন। তার সময় হইছে শাপলা চত্বর হত্যা, তারপরে সে থাকলো, তার পিছনে কে ছিল? ইউনূসের পিছনে আমেরিকা ছিল। তার পিছনে ভারত থাকতে পারে, আমরা অনেকে যা বলি। আচ্ছা, আমি জীবনে এই কথাগুলো কোনোদিন বলি নাই। কেন বলি না জানেন? না ভাই, শুনেন, দলিল নাই, ভাই শুনেন, আমি সেটা বলি না। না, দলিল নাই, এখন ওইগুলো আপনি বলতেই পারেন, কিন্তু আপনি যে দালিলিক ভাষা কথা বলছেন, এটা আমি সম্মান রেখেই বলছি, এগুলো বলার জন্য বলা। ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনিও জানেন, আমরাও জানি। এখন বিষয় হচ্ছে হুই ইজ ডক্টর ইউনূস, তার কি এমন ক্ষমতা? তার কোন রাজনৈতিক দল ছিল? আপনি বলুন, তার কোন রাজনৈতিক দল ছিল? ভয়টা কেন পেয়েছে? যে কোনো শক্তি, বা আমরা কেন ভয় পেয়েছি? রাজ্জাক ভাই বললেন যে রাষ্ট্রপতিকে শেল্টার দিয়েছেন সেনাপ্রধান বা অন্যান্য বাহিনী, কেন দিয়েছে? যাতে উনি টিকে থাকেন এই পর্যন্ত। আর অনেক কিছু বিশেষ বিশেষ বাহিনী দেখেও না দেখার ভাব করেছে। সাংবিধানিক জটিলতা সৃষ্টি হবে, একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে, নির্বাচনটি যেভাবে হওয়ার কথা সেভাবে না হয়ে অন্যদিকে চলে যেতে পারে। এইসব কারণে অনেকেই অনেক কিছু দেখেও না দেখা ভাব করেছে। নইলে আপনি বলুন, রাজ্জাক ভাই আনসার দিক। আমি তো বলছি, শেখ হাসিনার পিছনে 6 কোটি 5 কোটি মানুষ ছিল, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের তিনি সভানেত্রী। সো তার তো একটা জনভিত্তি ছিল, সেটি অন্যায় ভাবে হোক, আমি আপনার সাথে একমত, অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে হোক। কিন্তু ডক্টর ইউনূস কি ছিল? ডক্টর ইউনূস মানুষ কেন ভয় পেয়েছে? কিন্তু এই যে 6 কোটি লোক তারপর থাকা সত্ত্বেও সব প্রশাসন তার সাথে ছিল, ফাইনালি চলেই বা যেতে হলো কেন? ভাই, অনেক ধরনের অবিচার হয়েছে, অনেক ধরনের অন্যায় হয়েছে, সবাই তো শেষ পর্যন্ত থাকে না। তার মানে কি? তার মানে ফাইনালি সে থাকতে পারে নাই? হ্যাঁ, পারেনি। তাহলে আবার আপনি বলুন, শক্তিটা হইলো কি জানেন?
শক্তিটা হলো স্বচ্ছতা। হ্যাঁ, স্বচ্ছতা। এবার আমি বলি, আমি এটা দিয়ে শেষ করি, জন্য আপনার হাতে সময় নেই। এই আমাদের সময় স্বচ্ছতার কম। জায়গা থেকে বলি, স্বচ্ছতার জায়গা থেকে বলি, 5 আগস্টের যে অভ্যুত্থান বা আন্দোলন, সেটা সফল হয়েছিল, সাধারণ মানুষও নেমেছিল, আওয়ামী লীগ পরিবারের সন্তানরাও নেমেছিল। শেখ হাসিনা যে বছরের পর বছর নির্বাচন দিচ্ছে না, তার একটা অবসান হোক, খুব ছিল। যে দুর্নীতি বা আরো বিভিন্ন বিষয়ে এলিগেশন, এইগুলো অবসান হোক। কিন্তু এই মানুষগুলোই শেষ পর্যন্ত কি এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের পিছনে ছিল? থাকলে তো 30টি আসন তারা খয়রাতি করে ভিক্ষা করে পেয়েছে জামাতের কাছ থেকে। জি। কয়টা আসন জিতেছে? তার মানে মানুষ তাদের সাথে ছিল না। জি। তাহলে এটা তো স্পষ্ট যে মানুষ কি চেয়েছে, শেষ, মানুষ একদম কি শেষ, চায়নি। 1 মিনিট। না, আমি সিম্পল কথা যেটা নিয়ে আজকে মূল বিষয়, জি। সেই মূল বিষয়টা তো এই যে দুইটা হাইকোর্টে যে রুল ইস্যু করছে, 3-4টা রুল হয়েছে, যে বিষয়টা আপনার যে আইনটাকে চ্যালেঞ্জ করছে সেই আইনটার কার্যকারিতা এমনি শেষ। ওটা দিয়ে তার একটা গণভোট হবে না, ওটা দিয়ে আরেকটা জুলাই সনদের ইয়ে হবে না। ওটা সবাই আমরা একসেপ্ট করছি, সেই একসেপ্ট করার আলোকে গণভোট হয়ে গেছে, সেটা আমরা মেনে নিছি। এবং আজকে যারা ক্ষমতায় আছে তারাই গণভোটকে সাপোর্ট করছে এবং জনগণ তাদের কথায় ভোট দিছে। সুতরাং এটা তারা কার্যকর না করেন, বাস্তবায়ন না করেন, তাইলে এটা জনগণের সাথে প্রতারণা সামিল হবে। আর এটার কনসিকুয়েন্স কি হবে সেটা সময় বলে দিবে। শাহাবুদ্দিন শাহাবুদ্দিন সাহেব, আমাদের রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যমে তো অনেক কিছু হয়েছে। তিনি কোন প্রক্রিয়া সিগনেচার দিয়েছেন এটা আপনি জানেন, আমিও জানি। কোন ধরনের চাপ তাপের মধ্যে থেকে তাকে দিতে হয়েছে। সো এইগুলো না পুরনো হিসাব, পুরনো কথা আবার নতুন করে বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে। তো আপনার কি মনে হয় যে সবগুলোই শতপ্রণোদিত হয়ে রাষ্ট্রপতি করেছেন? রাষ্ট্রপতি কোনো ক্ষমতা ছিল না, আর এই 18 মাস তো কোনো ক্ষমতাই ছিল না। এর আগে যে সাংবিধানিক একটু মান সম্মান ছিল, এই 18 মাস তার বিন্দু মাত্র ছিল না। অর্থাৎ এক ধরনের অস্ত্রের মুখে তাকে করতে হয়েছে সবকিছু। সো এই অধ্যাদেশ কিভাবে হয়েছে না হয়েছে এটা রাজ্যকে বিভাগ জানে, আপনিও জানেন, আমিও জানি। উপরে যা বলা হচ্ছে সব ফর্মাল কথাবার্তা, এছাড়া আর কিছু না। ধন্যবাদ। আমি তো দেখি না কোনো ধরনের কোনো সংস্কার হয়েছে। সংস্কার তো আপনাকে দলিল দস্তাবেজ করে, সিগনেচার স্বাক্ষর ইত্যাদি করে ঢাক ঢোল পিটিয়ে করতে হবে এমন কোনো কথা নাই, তাই না? তো সংস্কার করার বিন্দুমাত্র ইচ্ছা এই সরকারের ছিল না, বা এই সরকারের পেছনে যারা ছিল তাদের ছিল না। স্রেফ নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য এগুলো করা হয়েছে। এখন আদালতের কথা যেটি বললেন সেটি হচ্ছে যে আদালত ওই রিস্কটা নেয়নি। আমি জানি না এই কথাগুলো বলাতে কোন ধরনের আদালত অবমাননার মধ্যে পড়বে কিনা। আদালত খুব সুচিন্তিত একটা ডিসিশনই আমাদের সামনে থ্রো করেছে, যে রুল জারি করেছে কতদিনের? 4 সপ্তাহের। ধরে নিলাম যে 2 সপ্তাহের করতো, তাতে কি হতো? 12 তারিখে সংসদ অধিবেশন বসছে। ওই সংসদ অধিবেশনে নির্ধারণ হবে যে গণভোটের পক্ষে বিএনপি আছে কিনা, অথবা হ্যাঁ ভোট জয়যুক্ত করার মাধ্যমে যেসব আদেশ আইনে পরিণত হওয়ার কথা, অধ্যাদেশ, সেগুলো তারা করতে চায় কিনা। বিএনপির যেহেতু অনেক ক্ষেত্রে আপত্তি ছিল, আমি আবারও সে প্রথম কথা চলে আসি, সেই সব জায়গাগুলো তারা টাচ করবে না, তারা করবে না। তাদের ব্রুট মেজরিটি রয়েছে, তারা ওগুলো করবে না। স্রেফ আপনি লিখে রাখুন ওই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা তো শপথ নেয়নি, এবং এটি সংবিধান কোথাও লেখাও নেই সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কোনো কিছু গঠিত হতে পারে। অতএব তারা এই লাইনে যায়নি, প্রথমে শপথ নেয়নি, পরবর্তীতে গেছে। এবং জামাত এবং এনসিপি বরং শপথ নিয়ে প্যাচটা আরো বেশি লাগিয়ে দিয়েছে। অতএব আদালত যে রায়টি দিয়েছে, কিরকম প্যাচটা? এই যে তারা দুটি বিষয়ে ওথ নিয়েছে, দুটি বিষয়ে ওথ নেওয়ার বিষয়টি সংবিধানে কোথায় আছে? এই নির্বাচন তো সংবিধান মেনে হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কি এগুলো বুঝতেন না, বা নির্বাচন কমিশন বুঝতেন না এগুলো? বুঝতেন, যেদিকে পাল্লা ভারী। হ্যাঁ, আমাদের এই গত 4-5টা নির্বাচন কমিশন তো সব ওই কাজগুলোই করেছে। হ্যাঁ, এই দেখবেন যে আওয়াল কমিশন কিংবা শামসুল হুদা কমিশন কিংবা রকিব হুদা কমিশন সম্পর্কে এখন যত কথা আমরা বলছি, যত অভিযোগ জানাচ্ছি, এই বিএনপি থাকতে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা উঠাবে। দুদকের কমিশনারকে পদত্যাগ করতে হয়েছে না? কমিশনারদের দুদকের চেয়ারম্যান এবং কমিশনার, এর আগে আরো অনেকে পদত্যাগ করেছেন, যেটা আমরা দেখেছিলাম 5 আগস্টের পর একে একে সব পদত্যাগ করছেন বিভিন্ন সংস্থার, স্বায়ত্তশাসিত বা সরকারি সংস্থার। ঠিক বিএনপি আসার সঙ্গে সঙ্গে অনেকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করছে, আবার অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে। স্বেচ্ছায় তো না, উপরের চাপে আদিষ্ট হয়ে তারা পদত্যাগ করছে, এগুলো তো আমরা বুঝি। জি, দুসময় বলো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ছিলেন আবু হেনা রাজ্জাকী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ছিলেন
মঞ্জুর আলম পান্না সিনিয়র সাংবাদিক, দুজন বেশ প্রাণবন্ত আলোচনা করবার চেষ্টা করেছেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারাও আমাদের এই প্রাণবন্ত আলোচনায় যুক্ত থাকবার জন্য আপনাদেরও প্যান্ডালে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি।